25% ক্ষেত্রে কিন্তু অলরেডি তারা আদালত অবমাননামূলক কর্ম অলরেডি করে ফেলেছে। কন্টেম্পচুয়াস অ্যাক্ট হয়েছে, তাহলে আদালত চাইলেই কিন্তু তাদের জেল যাত্রা পর্যন্ত হতে পারে। জনগণের যে টাকাগুলো সেগুলো বিলিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। আদালত জানে আদালতের অর্ডার বা তার জাজমেন্ট কিভাবে পালন করাতে হয়। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মচারীদের একটা সুখবর এসেছিল সুপ্রিম কোর্ট থেকে, এবং তারা ভেবেছিলেন হয়তো নির্বাচনের আগে এক কিস্তি অন্তত তারা ফেরত পাবে। দীর্ঘদিনের তাদের যে ডিএর লড়াই, সেই ডিএর এক কিস্তি টাকা হয়তো তাদের অ্যাকাউন্টে পড়তে পারে। কিন্তু সময় পেরিয়ে গিয়েছে, সেই সময়ের মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি টাকাও দেওয়া হয়নি সরকারি কর্মচারীদের। আদৌ কি 26-এর এই নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মচারীরা তারা কি তাদের যে অধিকার অর্থাৎ মহার্ঘ ভাতা, সেই ভাতা কি পাবেন? এই প্রশ্ন নিয়েই আমার সাথে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং এই ডিএ মামলার অন্যতম আইনজীবী গোপা বিশ্বাস। তার সাথেই কথা বলবো। নির্বাচনের আগে আদৌ কি সম্ভব এই ডিএ মামলা? কারণ সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট টাইম ফ্রেম করে দিয়েছিলেন, এবং কারা কারা কীভাবে টাকা প্রদান করবে সমস্তটাই বলার পরেও এখনও পর্যন্ত সেই টাকা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার কোনো উচ্চবাচ্চা করেনি। কি বলবেন? দেখুন, আপনি ঠিকই বলেছেন যে এই প্রশ্ন তো সবার মধ্যেই রয়েছে যে নির্বাচনের আগে টাকা পাবে কি পাবে না, কিন্তু আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার, যদি টাকা না দেওয়া হয়, কারণ কি আপনারা প্রত্যেকেই জাজমেন্ট পড়েছেন এবং সেখানে কিন্তু অনেকটা ওয়াকিবহাল জাজমেন্টের প্রত্যেকটা প্যারাগ্রাফে কিন্তু স্পষ্টত জানানো আছে যে কবে কি টাকা পয়সাগুলো দিতে হবে। যেহেতু ইন্টারিম অর্ডার ছিল 25% দেওয়ার, 25% একটা মোটামুটি ক্যালকুলেশন করে কিন্তু সেটা ইমিডিয়েটলি মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। ইমিডিয়েট মানে কিন্তু ইমিডিয়েট বোঝায় আজ মানে আজ, কাল মানে কাজ। যখন ধরুন এই রায় আসলো সর্বসমক্ষে এবং রায় প্রদান হলো যে সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা তাদের পক্ষে রায় পেলেন, সেই সময় কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল তারা রায়ের কপি পায়নি। সেটা শোনার পরে সঙ্গে সঙ্গে কিন্তু সেই দিনই রায়ের কপি কিন্তু তাদের হাতে তুলিয়ে দেওয়া হয়েছিল। রায়ের কপি পড়ে তারা যাতে তাড়াতাড়ি ডিসিশন নেয়। তারপরেও কিন্তু তারা সেই ডিসিশন নিতে ব্যর্থ হয়েছে। এখনও পর্যন্ত আমার জানা নেই কোনো রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে এই 25% ঢুকেছে বলে। এখনও কিন্তু তারা সেই 25% যে দেওয়ার কথা সেটা কিন্তু কমপ্লাই করেনি। যে সর্বোচ্চ আদালতের যে নির্দেশ সেটা কিন্তু তারা মানেননি। স্বাভাবিকভাবেই যারা পিটিশনার ছিল এই মামলায় তারা কিন্তু বারংবার চেষ্টা করেছে যাতে সবাই এই টাকাগুলো পায়। তারা কিন্তু বাধ্য হয়েছিল কন্টেম্প নোটিশ দেওয়ার জন্য। আদালত অবমাননার যে নোটিশ সেটা কিন্তু দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু সেটা কমপ্লাই হয়নি। স্বাভাবিকভাবেই তারা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে যে এই যে অবমাননা করেছে সেটার বিচার পাওয়ার জন্য, সেটার সঠিকভাবে যাতে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে, সেটাই প্রেয়ার করে কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। এবং বাকি রিমেনিং 25% বাদ দিয়ে বাকি যে 75% রয়েছে তার জন্যও কিন্তু স্পষ্টত নির্দেশ ছিল ওই জাজমেন্টে। সেখানে কিন্তু বলা ছিল যে একটি কমিটির কথা, 4 সদস্যের একটি কমিটির কথা বলা ছিল। 4 সদস্যের কমিটি এই 5 মার্চের মধ্যে কিন্তু তাদের রিপোর্ট দেবে, এবং কে কতটা পাবে টাকা তার ক্যালকুলেশন প্লাস হচ্ছে শিডিউল, মানে কিভাবে টাকাগুলো দেওয়া হবে, কি পদ্ধতিতে টাকাগুলো দেওয়া হবে, সেই শিডিউলটা কিন্তু প্রিপেয়ার করার কথা ছিল। এবং এই যে 5ই মার্চ বা 6ই মার্চের মধ্যে এই সব কাজ কমপ্লিট করার পরে 31শে মার্চের মধ্যে কিন্তু প্রথম যে কিস্তি সেটা কিন্তু দেওয়ার কথা বলা আছে জাজমেন্টে স্পষ্টতভাবেই। কিন্তু সেই নিয়ে কিন্তু এখনও কোনো উচ্চবাচ্য শোনা যায়নি যে কমিটি গঠন হয়েছে, কমিটি ক্যালকুলেশন করার পক্ষে এখনও কোনো পদক্ষেপ নিয়েছে, বা রাজ্য সরকারের তরফ থেকে যে সিএজির যে অফিসিয়ালস থাকার কথা ছিল এই কমিটির মধ্যে তিনি কোনো পদক্ষেপ নিয়েছে, এইরকম কোনো তথ্য কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি। দেখুন, একটা ছিল 25% জন্য নির্দেশ, আরটা ছিল বাকি যে অ্যামাউন্টগুলো রয়েছে তার জন্য নির্দেশ। এখনও পর্যন্ত বাকি যে নির্দেশগুলো ছিল সেগুলো কমপ্লাই করার যে টাইম লাইন বলতে পারেন, যে সময়সীমা, সেটাকে এখনও অতিক্রান্ত করেনি। সেটা নিশ্চিতভাবে পরবর্তীতে সেটা দেখা হবে, কিন্তু
25% ক্ষেত্রে কিন্তু অলরেডি তারা আদালত অবমাননামূলক কর্ম অলরেডি করে ফেলেছে। স্বাভাবিকভাবেই যারা কনফেডারেশনের তরফ থেকে মলয় মুখার্জি এবং শ্যামল মিত্র তারা কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছে এবং স্বাভাবিকভাবেই এই বিষয়টি যে ইমিডিয়েটলি দেওয়ার নির্দেশ থাকার পরেও কেন এটা দেওয়া হলো না নিশ্চিতভাবে তারা কোর্টে সেটা জানাবে এবং বাকি যে রিমেনিং পোর্শনগুলো রয়েছে জাজমেন্টে যে সময়সীমা ওখানে বলা আছে আশা করব সেই সময়সীমা পেরোনোর আগেই এই পদক্ষেপগুলো তারা নেবে এবং যে ন্যায্য যে দাবি সরকারি কর্মচারীদের এতদিনকার যে দাবি সেটা তাদের মিটিয়ে দেবে। দেখুন রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছে তারা তো রাজ্যের তরফেরই কর্মচারী, তারা তো রাজ্যের হয়েই কাজ করে, কেন তাদের দাবি দেওয়াগুলো মানা হবে না সেটা তো রাজ্য সরকারকে জবাব দিতেই হবে। কিন্তু আমরা দেখেছি যে রাজ্যের শীর্ষ আদালতগুলোতে যখন কোনো কন্টেম্পট হয় বা আদালত অবমাননার মামলা হয় সেটা লিস্ট অনুযায়ী বা তালিকা অনুযায়ী তো আসে, তো এক্ষেত্রে সুপ্রিম কোর্টে তার অন্যতা হয় না। কিন্তু এই যে আদালত অবমাননার মামলা ইতিমধ্যেই সেটা দায়ের হয়েছে, অভিযোগ জমা পড়েছে, এখন সুপ্রিম কোর্টে এত মামলার পাহাড় রয়েছে, সেখানে সরকারি কর্মচারীদের এই ডিএ মামলা এটা ফেব্রুয়ারি মাসের প্রায় শেষের দিকে, তাহলে এই মামলা শুনানি তো প্রায় মার্চ মাস তো কেটেও যেতে পারে। দেখুন মামলার শুনানি কবে হবে সেটা তো ধরুন কোনোভাবেই কারোর হাতে থাকে না। নিশ্চিতভাবে যারা আইনজীবী থাকেন বা যারা এই আইন ব্যবস্থার সঙ্গে যুক্ত তারা চেষ্টা করে যে এই যে মামলার যে শুনানি সেটা দ্রুত করার জন্য। বাকি দেখুন কোর্টের মামলার চাপ থাকে নিশ্চিতভাবে, যেটা আপনিও বললেন, মামলার চাপের পরেও সেটাকে কনসিডার করে কিন্তু ডিএ মামলার মতন একটি এই মামলাকে কিন্তু নিষ্পত্তি করানো হয়েছে ডে টু ডে হিয়ারিংয়ের পরে। স্বাভাবিকভাবেই আশা রাখবো আমরা প্রত্যেকেই যারা ধরুন মামলা করি বা ধরুন আমরা আইনজীবী হিসাবে থাকি তারা কিন্তু প্রত্যেক দিনই আশা রাখি যে তার মামলার হিয়ারিংটা খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে। এই ক্ষেত্রেও কিন্তু আমরা চাইবো এবং আশা রাখবো যে মামলা ধরুন দায়ের হয়েছে, কারণ কি দেখুন অ্যামাউন্টটা দেওয়া হয়নি বলে ইমিডিয়েটলি দেওয়ার কথা থাকার পরেও কিন্তু সেটা মান্যতা দেওয়া হয়নি। খুব স্বাভাবিকভাবেই ইমিডিয়েটলি এই মামলার তোলার জন্য যা পদক্ষেপ করা সেটাও নিশ্চিতভাবে আমরা গ্রহণ করব। আর আশা করব খুব শীঘ্রই এই ডিএ মামলারও কন্টেম্পটের যে রয়েছে সেটারও হিয়ারিং হবে এবং সেখানে যদি দেখা যায় যে তারা কন্টেম্পটমূলক কাজ করেছে এবং সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে যারা চেয়ারে বসে আছেন অর্থাৎ দায়িত্বে বসে আছেন, শুধু চেয়ার দায়ী থাকবে না, চেয়ারে বসে থাকা মানুষগুলোও কিন্তু দায়ী থাকবে এবং আদালত চাইলেই যদি দেখা যায় সেখানে কন্টেম্পচুয়াস অ্যাক্ট হয়েছে তাহলে আদালত চাইলেই কিন্তু তাদের জেল যাত্রা পর্যন্ত হতে পারে। এখানে কি মনে হচ্ছে না যে কোথাও রাজ্য সরকার এর বিরুদ্ধে এই যে আপনারা কন্টেম্পট ফাইল করেছেন তাতে রাজ্য সরকার এই সময়টা একটা বাড়তি সময় পেয়ে গেল না? কারণ মার্চের 31 তারিখ যেহেতু সময়সীমা ধরা রয়েছে প্রথম কিস্তিতে, সেখানে রাজ্য সরকার তো পাল্টাও অভিযোগ করতে পারে যে আমাদের তো যে সময়সীমা সুপ্রিম কোর্ট দিয়েছিল সেই সময়সীমাটা এখন তো পেরিয়ে যায়নি। না দেখুন আমি বারবার বললাম যে এই যে কন্টেম্পটা হয়েছে সেটা কিন্তু ওই 25% যে পেমেন্টের কথা ছিল সেইটা নিয়ে হয়েছে, কারণ কি 25% যে সময়সীমা দেওয়া হয়েছিল ইমিডিয়েটলি সেটা কিন্তু পেরিয়ে গেছে অলরেডি। জানেন জাজমেন্ট আসার পরে বেশ অনেকটা দিন পেরিয়ে গেছে, যে বাকি রিমেনিং যে অ্যামাউন্টগুলো রয়েছে সেটা কিন্তু আপনার ওই 31 মার্চের প্রথম কিস্তি মানে রিমেনিং অ্যামাউন্টের প্রথম কিস্তি কিন্তু দেওয়ার কথা বলা আছে 31-এ, কিন্তু এই যে 25% যেটা ইন্ট্রিম অর্ডার হিসাবে দেওয়া হয়েছিল সেই ইন্ট্রিম অর্ডারের যে 25%-এর কথা বলা ছিল সেটা কিন্তু ইমিডিয়েট এফেক্ট মানে হচ্ছে ইমিডিয়েটলি মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, মানে 2-1 দিনের মধ্যে বা এই খুব সামান্য কয়েকদিনের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু এখনও পর্যন্ত মেটায়নি। খুব স্বাভাবিকভাবেই সেই কারণে সেই পোর্শনটুকুকে মেনশন করেই কিন্তু আদালত অবমাননার মামলা করা হয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকার এই যে এত বড় যুবসাথী প্রকল্প নিয়েছে, এই যুবসাথী প্রকল্প তার সাথে লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় 500 টাকা বেড়ে গেল, রাজ্য সরকারের হাতে কি আর টাকা রয়েছে সরকারি কর্মচারী? দেখুন সেটাই তো আমাদের বারবার বলার বক্তব্য। দেখুন রাজ্যে আমাদের শিল্পের অবস্থা খুব একটা ভালো নয়। দেখুন রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা শুরু করে যেখান থেকে আর্নিংটা হবে সেই জায়গাগুলো বন্ধ করে দিয়ে, দেখুন যদি কোনো রাজ্যে শিল্প না হয় তাহলে কিন্তু বড় ইন্ডাস্ট্রি যদি না আসে তাহলে কিন্তু রাজ্যের আর্থিক অবস্থা খুব যে ভালো জায়গায় যায় তা কিন্তু নয়। সেখানে কিন্তু
আর্থিক অবস্থা সত্যিই আমাদের রাজ্যে খুব বলতে পারেন যে শোচনীয় অবস্থাতেই রয়েছে, তারপরেও কিন্তু এই যে ধরুন যে আমরা যে সাধারণ মানুষ যে কর হিসাবে যে টাকাগুলো সরকারকে প্রদান করি, সেই টাকায় কিন্তু এই যে সরকারের যে পদক্ষেপগুলো বলতে পারেন যে দান খয়রাতিমূলক যে পদক্ষেপগুলো, শুধুমাত্র ওই যুব সাথী নয়, আরও অনেক প্রকল্প রয়েছে যেখানে শুধুমাত্র দান খয়রাতি মানে বলতে পারেন যে এই ভোটের আগে কিছু চমক দিয়ে সাধারণ মানুষের হাতে কিছু টাকা তুলে দিয়ে ভোটের রাজনীতিতে তারা বেনিফিট নেওয়ার একটা প্রচেষ্টা যে বলতে পারেন, সেইটা কিন্তু জনগণের টাকায় করা উচিত নয়। জনগণের টাকা এইভাবে ব্যবহার করা কিন্তু একেবারেই বলতে পারেন যে গণতন্ত্রের বা ধরুন উন্নয়নের যে কথা বলা রয়েছে সেটার কিন্তু সম্পূর্ণভাবে পরিপন্থী। কারণ দেখুন, সে তার পার্টির টাকা দিয়ে কি করবে সেটা সম্পূর্ণভাবে সেই পলিটিক্যাল পার্টির একদম বিচার্য বিষয়, কিন্তু এই জনসাধারণের টাকাগুলো এই যে সাধারণ মানুষের করের টাকায় সরকারের কাছে গিয়ে জমা হচ্ছে, সেইগুলো কিন্তু উন্নয়নমূলক কাজেই ব্যবহৃত হওয়া উচিত। কারণ দেখুন, মানুষের বেসিক যে নিডগুলো, শিক্ষা, স্বাস্থ্য, তার আরও যে বেসিক যে নিডগুলো রয়েছে সেগুলো যাতে সুষ্ঠুভাবে থাকে, সেগুলো যাতে আরও উন্নয়ন করা সম্ভব হয়, সেইগুলোর দিকে কিন্তু সেই টাকা পয়সাগুলো ইনভেস্ট করা উচিত বা সেইগুলোতে সেই টাকা পয়সাগুলো খরচা করা উচিত। কিন্তু একটা বিশাল সংখ্যক অ্যামাউন্ট কিন্তু এইভাবে দান খয়রাতিমূলক যে প্রকল্প বলতে পারেন সেগুলোর নামে কিন্তু বিলিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক চরিতার্থ, তার যে উদ্দেশ্য রয়েছে সেটাকে চরিতার্থ করার জন্য। খুব স্বাভাবিকভাবেই এর ফলে কিন্তু আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। এবং যে টাকার কথা বলছেন, দেখুন, যা আপনার যদি টাকা কম থাকে আপনি কি করবেন? আপনি ভাত ডাল খাবেন না সিনেমা দেখতে যাবেন? বর্তমানে যে অবস্থা রয়েছে, ভাত ডাল না খেয়ে সিনেমা দেখতে যাবে। রাজ্য সরকারের কর্মচারীদের যে বেসিক নিডগুলো, তাদের স্যালারি, একটি ডিএ কেন দেওয়া হয়, ডিএর যে উদ্দেশ্য, ডিএ দেওয়ার যে উদ্দেশ্য সেটা কিন্তু এই যে মুদ্রাস্ফীতিকে সামঞ্জস্য রেখে যাতে রাজ্য সরকারের কর্মচারীরা তাদের দিন যাপন করতে পারে, সেই জন্যই কিন্তু এই ডিএ নামক যে কম্পোনেন্টটা সেটা কিন্তু স্যালারিতে ঢোকানো হয়েছে। খুব স্বাভাবিকভাবেই তাদের ডে টু ডে লাইফের যে চাওয়া পাওয়া সেটাকে পূরণ করতে কিন্তু এই ডিএ এটা ব্যবহার করতে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে সেটা পূরণ হচ্ছে না, অথচ দেখুন যারা অন্যান্য রয়েছে, মানুষ রয়েছে, তাদেরকে বিভিন্ন প্রকল্পের নামে কিন্তু এই দান খয়রাতি করে যাচ্ছে। যেটা আমার বেসিক নিড সেটাকে পূরণ না করে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের তরফ থেকে যে প্রচেষ্টাগুলো নেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্পের নামে জনগণের যে টাকাগুলো সেগুলো বিলিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। নির্বাচনের আগে এই টাকাটা পাওয়া কি সম্ভব? দেখুন, টাকা পাওয়া সম্ভব কি সম্ভব না এটা তো সময় বলবে, কিন্তু আইনে যা বলা আছে, জাজমেন্টে যা বলা আছে, অবশ্যই পাওয়া উচিত, পাওয়া কথা। কিন্তু তারপরেও যদি সেটা রাজ্য সরকারের তরফ থেকে বা তার দপ্তরের লোক যদি সেটা মান্যতা না দেয়, সেখানে যদি তারা কোনো কারচুপি করার চেষ্টা করে বা ভুল বোঝানোর চেষ্টা করে, নিশ্চিতভাবে আদালত তার কগনিজেন্স নেবে এবং আদালত জানে আদালতের অর্ডার বা তার জাজমেন্ট কিভাবে পালন করাতে হয়। অর্থাৎ নির্বাচনের আগে যে আশা, যে প্রত্যাশা জাগিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই আশা এবং প্রত্যাশা এক প্রকার কিন্তু নিরাশ করেছে রাজ্য সরকারি কর্মচারীদের। এখন দেখার বিষয় এই 26-এর নির্বাচনের আগে এ রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের যে বকেয়া, তাদের যে দাবি, সেই দাবি কতটা মেটাতে পারে রাজ্য সরকার। কারণ ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বেড়ে গিয়েছে এবং যুবসাথীতে 1500 টাকা করে বরাদ্দ করা হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই বিপুল পরিমাণের টাকা রাজ্যে কিভাবে তার যোগান দেবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়।